আসসালামু আলাইকুম। কাম্য শিক্ষার্থীর সংখ্যা কিভাবে হিসাব করা হয় অথবা কতটুকু ন্যূনতম সংখ্যা থাকতে হয় সেটা আমরা জানবো। দেখুন, বেতন ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা যত হলে এমপিওভুক্ত করা যায়। তো আমরা বিস্তারিত একটু আলোচনা করি। তো দেখুন, এখানে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা আহ, যত হতে হবে, যেমন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এখানে শহরের ক্ষেত্রে হচ্ছে আপনার 120 জন, আর মফস্বলের ক্ষেত্রে হচ্ছে 90 জন। আর আমরা যদি মাধ্যমিক বিদ্যালয় হিসেব করি তাহলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত হচ্ছে আপনার, যদি মফস্বল এরিয়া বলি তাহলে হচ্ছে 150 জন, এবং শহর যদি হয় তাহলে হচ্ছে 200 জন। দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা যদি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যাই, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, দেখুন এখানে উচ্চ মাধ্যমিক যদি শহরে আমরা দেখি, শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকতে হবে 60 জন, আর স্কুলের শিক্ষার্থী থাকতে হবে 200 জন, তাহলে 260 জন মোট। এভাবে করে উচ্চ মাধ্যমিকের যদি মানবিক ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী বলি, এখানে 80 জন, এবং স্কুলের শিক্ষার্থী 200 জন, মানে 280 জন। এভাবে করে কিন্তু প্রত্যেকটা হিসাব করা হয়েছে। এখানে হচ্ছে আপনার 340 জন, এখানে 360 জন। এরপরে হচ্ছে আপনার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 420 জন। এরপরে আমরা যদি মফস্বলের এরিয়ার ক্ষেত্রে যাই, মফস্বল এরিয়ার ক্ষেত্রে আপনি দেখুন এখানে কিন্তু মোট হচ্ছে 200 জন সব মিলিয়ে। আপনারা আশা করছি যে বাকিটা বুঝতে পারবেন নিজেরাই। আর এখানে আবার দেখা গিয়েছে যে মানবিক থেকে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী এখানে হচ্ছে আপনার 210 জন, এখানে 260 জন, 270 জন, 320 জন। তো এভাবে করেই কিন্তু আসলে ন্যূনতম শিক্ষার্থীটা আসলে হিসেব করা হয়। তো এভাবে দেখুন, উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এখানে সহশিক্ষা পুরুষ কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী হচ্ছে 70 জন, এখানে 90 জন সব মিলিয়ে। এরপরে 160 জন এখানে, এরপর এখানে 180 জন। আর মহিলা কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী দেখুন, এখানে শুধু বিজ্ঞান বিভাগের জন্য 60 জন, এখানে 70 জন, এখানে 130, এখানে 140। তো ধন্যবাদ সবাইকে। আসলে এভাবেই কিন্তু আসলে সব হিসেবগুলো করা হয়ে থাকে। বাকি এই দেখুন, এখানে কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী 250, মফস্বলের ক্ষেত্রে 60 জন, 80 জন। তো আশা করি আপনারা নিজেরাই এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর তাছাড়া যদি আরও বুঝতে চান, এইটা ডাউনলোড করতে পারেন আপনি, ওই যে এমপিও নীতিমালা, ওখানে ডাউনলোড করলে আপনি পাবেন। আপনি সব কিছু দেখতে পাবেন যে এমপিওর জন্য কী কী আসলে রুলস রেগুলেশনস আছে। তো পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।